উইকেন্ডে শীতের আমেজ, বছর শেষে পারদ নামার সম্ভাবনা। তবে জাঁকি শীতের সম্ভাবনা কম। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি, জেলায় তাপমাত্রা নামতে পারে 10 ডিগ্রির নিচে। আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। শুধু 28 তারিখ হয়তো রাত্রের দিকে বা 29 তারিখ সকালের দিকে পশ্চিমের দিকে কয়েকটা জেলা, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক এবং পরিষ্কার ওয়েদার থাকবে আগামী 5 দিন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 28 তারিখে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা আগামী 2 দিন সামান্য একটু কমবে, যেটা 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। তারপর আবার এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 2 থেকে 3 ডিগ্রি মতো সাময়িকভাবে বেড়ে যাবে। ফাইনালি ইয়ার এন্ডিং এ গিয়ে কলকাতার ক্ষেত্রেও সিগনিফিক্যান্টলি তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে, কমে স্বাভাবিকের কাছাকাছি বা নিচে নামার সম্ভাবনা। সন্দেশখালী গত বছর বা চলতি বছর, আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলি, এই চলতি বছর 5ই জানুয়ারি থেকে একেবারে শিরোনাম আঁকড়ে ছিল। বিভিন্ন ঘটনার পরবর্তী যে অংশটা আপনাদের সামনে রেখেছিলাম আমরা, এবং তার পরবর্তীতে সন্দেশখালী এই চলতি বছরের শেষে আবারও শিরোনাম। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সন্দেশখালীতে, সরকারি অনুষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন আগামী সোমবার, যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে। তবে সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া কতটা গুরুত্বপূর্ণ, কি কাজে তিনি যাচ্ছেন, আরো বিস্তারিত জানাই আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, বছরের শেষ, কি কর্মসূচি রয়েছে তার সরকারি? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা সবসময় দিয়েছেন যে তিনি সন্দেশখালীর মানুষের পাশে রয়েছেন, এবং সেই বার্তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখ যাচ্ছেন সন্দেশখালীতে। গোটা অনুষ্ঠানটাই সরকারি অনুষ্ঠান, তার কারণ সন্দেশখালীর মানুষের কাছে সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন প্রায় 20,000 মানুষ সরকারি পরিষেবা পাবেন, যার মধ্যে বেশিরভাগ অংশটাই কিন্তু সন্দেশখালী 1 নম্বর ব্লক এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের বাসিন্দারা, তারাই এই পরিষেবা পাবেন। তুমি জানো যে সরকারি ক্ষেত্রে একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প রয়েছে, পাশাপাশি বাংলার বাড়ি, যে বাড়ির টাকাও ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী পৌঁছে সোমবার দুপুর নাগাদ তিনি পৌঁছাবেন, এবং সন্দেশখালী পৌঁছেই মূলত বাংলার বাড়ির টাকা দেওয়ার পাশাপাশি আরও যে সরকারি প্রকল্পগুলি রয়েছে সেই সরকারি প্রকল্পের সুবিধা সেখানকার মানুষের হাতে তুলে দেবেন। অবশ্যই মুখ্যমন্ত্রীর এই সন্দেশখালী সফর রাজনৈতিক বা প্রশাসনিক দুটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তার কারণ এই সন্দেশখালী থেকেই জমি দখলের অভিযোগ উঠেছিল, যা মুখ্যমন্ত্রীর নির্দেশে যারা জমি দখলের অভিযোগ করেছিলেন, যে সময় সরকার ক্যাম্প করেছিল, রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ক্যাম্প করেছিল, তোমার হয়তো মনে আছে, সেই সময় ক্যাম্প করে যে সমস্ত গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছিলেন তাদেরকে জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি সন্দেশখালীকে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠেছিল, এবং বারবার রাজ্যের শাসক দলকে আক্রমণ করা হয়েছিল 2024 লোকসভা নির্বাচনের আগে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্দেশখালী সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, সেটিও হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও একটা আইনি জটিলতাও রয়েছে। ফলত সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্দেশখালী সফর আগামী 30 তারিখ যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং তোমাকে জানিয়ে রাখি, 20,000 মানুষকে যেমন এই সন্দেশখালী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা তুলে দেবেন, তেমনি এই সন্দেশখালী থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই তা চূড়ান্ত হয়ে যাবে। বেশ, বছরের শুরু থেকে সন্দেশখালী শিরোনামে ছিল, এবং সন্দেশখালীর একের পর এক ঘটনা আমরা দেখেছি। বছরের একেবারে শেষে সন্দেশখালীর মানুষের মুখে চওড়া হাসি যে ফুটতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, বেশ কিছু প্রকল্পের কথা যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এছাড়াও আর কি কর্মসূচি রয়েছে, আসুন মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক কি বলেছেন একবার শোনান। সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি, কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না। আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। রাজ্যে চাকরি কোথায়, কর্মসংস্থান কোথায়, এই নিয়ে যারা প্রতি মুহূর্তে প্রশ্ন তোলেন তাদের কাছে একটা উত্তর বোধহয় আজকে দুয়ারের রিপোর্টারে আমরা দিতে পারছি।
তার কারণ রাজ্যে আবারও নিয়োগের একটা সুযোগ এসেছে। কোথায়? দমকলে 264টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। আরো বিস্তারিত জানাই আপনাদের, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে এবং সেই মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের দমকল দফতরে নতুন করে আরও 264টি নতুন পদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুমি জানো যে রাজ্যের একাধিক জেলায় বিশেষভাবে কিছু কিছু অঞ্চলে আরও দমকল কেন্দ্র গড়ে উঠছে। রাজ্যে আরও নতুন করে 6টি দমকল কেন্দ্র গড়ে উঠবে। সেই 6টি দমকল কেন্দ্রের জন্য মূলত এই দমকল কর্মীদের নিয়োগ, তার সঙ্গে আরও যে দমকল কেন্দ্রগুলি বর্তমানে রয়েছে সেগুলিতেও নিয়োগ হবে। মোট 264টি পদ তৈরি করা হয়েছে এবং যেটা নবান্ন সূত্রে খবর, শীঘ্রই এই নিয়োগে করার জন্য বিজ্ঞাপন দেবে রাজ্যের দমকল দপ্তর। তুমি জানো, এর আগেও গত 2 মাস আগেও রাজ্যের দমকল দপ্তরে নিয়োগ হয়েছিল। ফের রাজ্যের দমকল দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আজকে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে। বেশ, অনেক ধন্যবাদ। সন্দেশখালীতে হাইকোর্টের নির্দেশ, একেবারে সন্দেশখালীতে জমি মালিকদের জমি ফেরাতে ময়দানে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জমি কেড়ে নেওয়ার, জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফেরানোর কাজ শুরু। অভিযোগ ছিল শেখ শাহজাহানের কাকা শেখ জব্বার বেশ কয়েকজনের জমি দখল করে নেন জলগড়ায়। আদালতে শুনানি শেষে সেই সব জমি ফেরানোর নির্দেশ দেয় আদালত। এরপরে জমি ফেরানোর কাজ শুরু। আজকে আমাদের জমি একটা দীর্ঘদিনের সমস্যা, যেটা শেখ আব্দুল জব্বার আমার দখল করে রেখেছিল। এই জমি কোর্টের বারংবার অর্ডার হওয়া সত্ত্বেও সেই অর্ডার কোনো ভায়োলেট করে চলেছে, কিন্তু কোর্ট সেটাকে আজকের ফাইনাল রায় দিয়েছেন যে আমার জমিটা মেপে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং তার সীমানা স্বাক্ষর হচ্ছে। কিন্তু যারা জব্বার শেখ বা তার অনুগামীরা আমাকে হুমকি দিয়ে বলছে যে দখল দেওয়া হবে না, এখন পুলিশ চলে গেলে বাকিটা আমরা দেখে নেবো। শেখ জব্বারটা অ্যাকচুয়ালি শাহজাহানের চাচা। আজ বৃহস্পতিবার, সামনের সোমবার সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে 20,000 মানুষকে সরকারি পরিষেবা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সরকারি কর্মসূচিতে যাচ্ছেন সন্দেশখালী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নবান্ন থেকে এই ঘোষণাই করলেন। সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি, কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না। আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। হিংসার আগুনে জ্বলছে ওপার বাংলা, কিন্তু ঢাকার সেক্রেটারিয়েটে সচিবালয় আগুন লাগার কারণ কি? 5 ঘন্টা লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। দমকল, তার সঙ্গে সেনা, তার সঙ্গে পুলিশ, তার সঙ্গে র্যাব, প্রত্যেকের যৌথ চেষ্টায় 5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই আগুন লাগার কারণ কি? কারা লাগালো এই আগুন? এই আগুন লাগানোর পেছনে কি কোনো নাশকতা, নাকি নিছকই দুর্ঘটনা, নাকি অন্তর্ঘাত? কি এক্স্যাক্টলি ঘটেছিল আসুন জানার চেষ্টা করি, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে বাংলাদেশে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৈত্রী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মৈত্রী, লেটেস্ট কোনো আপডেট? দেখো, শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে 7 সদস্যের একটি কমিটি, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই কমিটি দুটো বিষয় খতিয়ে দেখবেন। এক, এখানে কোনো নাশকতা বা অন্তর্ঘাত এই অগ্নিকাণ্ডের পিছনে ছিল কিনা, এবং 2, কি কি গুরুত্বপূর্ণ নথি যেগুলি পুরো এই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। 7 নম্বরের যে বিল্ডিংটিতে আগুন লেগেছিল রুমেলা, সেই বিল্ডিংটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রকের কার্যালয় রয়েছে এবং প্রায় 4টি তলা এই বিল্ডিং এর একেবারে আগুনে ভস্মীভূত হয়ে যায়। একদিকে যখন দমকলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে পর্যাপ্ত সেখানে ব্যবস্থা ছিল না, কাঠের জিনিস ছিল, অনেক কিছু জমানো ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা উঠছে যে এই আগুনটা লাগলো কি করে। ইতিমধ্যেই আমরা দেখেছি বিএনপি এবং ছাত্রলীগের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এর পেছনে অন্তর্ঘাত রয়েছে। তবে এই উচ্চ পর্যায়ের কমিটি আর আগামী 7 দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে এবং তারা জানাবেন যে এর পেছনে সত্যি কোনো অন্তর্ঘাত ছিল কিনা। রুমেলা, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো।
এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। মানে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। না, শর্ট সার্কিট যেটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে, এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিছে। ভিতরে যত নথিপত্র আছে কিনা পুড়ে গেছে, আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। মনে হচ্ছে বিভিন্ন এটা জায়গা থেকে হয়েছে, মানে এটা একটা জায়গায় থেকে না, একটা সরকার শর্ট সার্কিট হলে। বিষয়টা খুবই সাম্প্রতিক, সো এটার ইনভেস্টিগেশনটা হবে। ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকে। যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন।